এই টপিকটাকে সিলেক্ট করার জন্য, কারণ আনুবা ইতিমধ্যে বলেছেন আমরা বিভিন্ন নাম্বার নিয়ে অনেক দেখছি, পত্রিকার হেডলাইন, টকশোর হেডলাইন, এই সেক্টরে বাজেট এতটুকু বাড়ছে, এই পণ্যের দাম কমছে। আসলে এটা কি মিন করে? আমরা যদি বাজেটের উন্নয়ন দর্শনটাকে না দেখি এবং বাজেটের স্ট্রাকচারটা না দেখি, তাহলে কিন্তু এই কোন সেক্টর সামান্য কমলো, কোন সেক্টর বাড়লো, এই নাম্বার দিয়ে তেমন কিছু বোঝা যাবে না। সেই জন্যই এই আলোচনাটাকে যে একটা নতুন মাত্রা দেওয়ার জন্য আমি আনুবাইকে ধন্যবাদ জানাই। আমার আলোচনা আমি মূলত ফোকাস করব এই এবারের বাজেটের যে থিম, যেটা প্রত্যেক বাজেটের একটা যে উন্নয়ন দর্শন থাকে, এবারের যে বাজেটের উন্নয়ন দর্শন সেটা রিফ্লেক্ট হয়েছে এইবারের বাজেটের যে থিম সেটাতে। এবারে বাজেটের থিম আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। মানে তিনটা কিওয়ার্ড এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি। দ্যাট মিনস গণতান্ত্রিক অর্থনৈতিক, মানবিক অর্থনৈতিক ও অন্তর্মূলক অর্থনীতির অভিযাত্রা। আমরা প্রথমে দেখব যে এই যে থিমটার মানেটা কি, এটার মানে আমরা কি বুঝি। যে আমরা বললাম যে গণতান্ত্রিক অর্থনৈতিক পত্রের যে যাত্রা, এই গণতান্ত্রিক অর্থনৈতিক পত্রের যে যাত্রা যেটা ওনারা বলছেন, এর দুটো দিক আছে। একটা দিক হচ্ছে পার্টিসিপেশন। when we say democratizing the economy, then first come the participation, যে অংশগ্রহণ। এই বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে কারা অংশগ্রহণ করেছে, কিভাবে অংশগ্রহণ করেছে, জনগণের কোনো অংশগ্রহণ ছিল কিনা, বিশেষ করে কৃষক, শ্রমিক, তান্ত্রিক জনগোষ্ঠীর কোনো অংশগ্রহণের এই বাস্তবায়নে ছিল কিনা, এই বাজেটের স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রক্রিয়াটা কি, বাজেট কিভাবে তৈরি করা হয় এবং এর সাথে কি কি স্টেকহোল্ডাররা কিভাবে অংশগ্রহণ করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি দাঁড়ায় যে আমরা যখন বলি গণতান্ত্রিক অর্থায়ন, অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা কিভাবে হচ্ছে, স্ট্রাকচারাল কাঠামোগুলো কি, ফিসকাল মেজারগুলো কি। কারণ বাজেট হচ্ছে একটা ফিসকাল ডকুমেন্ট। আমরা যখন এটাকে বাজেটকে বলবো ডেমোক্রেটাইজিং দ্য বাজেট অর অর্থনীতি, তাহলে এর যে ফিসকাল যে মেজার যেগুলো আছে, সরকারের আয় ব্যয় যে বিভিন্ন খাতগুলো আছে, এই খাতগুলোকে কিভাবে বন্টন করা হচ্ছে, এর ন্যায্যতা কতটুকু, এর মাধ্যমে কি বৈষম্য বাড়ছে না কমছে, এর জন্য কি সুযোগ তৈরি হচ্ছে না সুযোগ কার্টেল হচ্ছে, সুযোগ তৈরি হলে কার সুযোগ তৈরি হচ্ছে, কার হচ্ছে না। এইগুলো মূলত কাঠামোগত সমস্যা যে আনুবাই এখানে উল্লেখ করেছেন। তা আমাদের এই কাঠামোগত সমস্যাটা দেখতে হবে। একদিকে পার্টিসিপেশন, একদিকে হচ্ছে কাঠামোগত যে সমস্যাটা। আমরা যদি এখন দেখি যে অর্থনৈতিক যে এবার থিমের দ্বিতীয় যে প্রতিপাদ্য বিষয়, মানবিক অর্থনীতি, যেটা বলছে মানবিক। তো মানবিক অর্থনৈতিক ধারণাটা আমরা পাই প্রফেসর অমর্ত্য সেনের ধারণা থেকে। উনি সবাই জানেন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, যেটা উনি দিয়েছেন, যে অ্যাকচুয়ালি দ্য freedom of poverty, freedom of life. So expanding human capability, that is the ultimate goal of development. So প্রফেসর অমর্ত্য সেন যেটা বলছেন যে আমাদের উন্নয়নের প্রাণকেন্দ্র হবে মানুষ, মানুষ মানুষ এবং তার জীবিকা, তার জীবন এবং তাদের ক্যাপাবিলিটি বাড়ানোই হচ্ছে উন্নয়ন। আমাদের জিডিপি গ্রোথ না, আমাদের বাজেটের মাধ্যমে আমাদের মানুষের ক্যাপাবিলিটি বাড়ছে কিনা সেটা দেখান। এবং সেই সাথে যেটা মাহবুল হকের, আপনারা সবাই জানেন যে অর্থনীতিবিদ মাহবুল হকের যে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, এই দুইটা কনসেপ্টকে নিয়ে আমরা মানবিক অর্থনীতি দেখি। এবং এই বাজেটে মানবিক অর্থনীতির কথাটা আনা হচ্ছে, বেশ ভালো। কিন্তু এখানে যেটা দেখতে হবে যে এই বাজেটের মাধ্যমে ফিসকাল মেজারগুলো যেগুলো নেওয়া হচ্ছে, এর মাধ্যমে আমাদের মানুষের জীবন, তাদের জীবিকা, তাদের জীবন মানের কোনো উন্নয়ন হচ্ছে না, হচ্ছে কিনা। তো এর মধ্যে তিনটি প্রধান সূচক আমরা দেখতে পারি। একটি হচ্ছে মানবিক সক্ষমতা, যেটা আমাদের অমর্ত্য সেনের মূল প্রতিপাদ্য বিষয়। একটা হচ্ছে মানবিক নিরাপত্তা। মানবিক নিরাপত্তা হচ্ছে আমি যখন বিপদে পড়ি, আমার চাকরি চলে যায়, দুর্ভিক্ষে পড়ি,
রাষ্ট্র আমাকে সাহায্য করে কিনা, করতে পারে কিনা। আরেকটি হচ্ছে আমার মানবিক মর্যাদা, সেটা আরও এক্সটেন্ড। আমি শুধু সিটিজেনই না, আমি কেমন সিটিজেন, আমার মর্যাদা কতটুকু রাষ্ট্রে, আমার 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 ভয়েস কতটুকু রাষ্ট্রে। কাজেই আমরা যখন মানবিক অর্থনীতি বলি, তাহলে আমাদের যে ফিসকাল মেজারগুলো যেগুলো আছে সেগুলোকে আমাদের তিনটা অ্যাঙ্গেলে দেখা যেতে পারে: মানবিক সমতা, মানবিক নিরাপত্তা এবং মানবিক মর্যাদা, যে এই ব্যাপারগুলো। তৃতীয়ত যে পয়েন্টটি এখানে উল্লেখযোগ্য, সেটা এইবার বলা হয়েছে বাজেটটা হবে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি। এখন প্রশ্ন হচ্ছে এই অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি আমরা বলতে আমরা কি বুঝি? এই অন্তর্ভুক্তির অর্থমূলক হচ্ছে যে উন্নয়ন যদি হয়, উন্নয়নের যে সুফলটা যেন সমানভাবে বন্টিত হয়, ডিস্ট্রিবিউট হয়, ন্যায্যভাবে বর্তিত হয়, এবং বিশেষ করে যারা কৃষক, শ্রমিক, মেহনতি এবং প্রান্তিক জনগোষ্ঠী এই বাজেটের সুফল যেন তারা পায়, সেই জিনিসটাকে তৈরি করা, দেখা। এর দুটা দিক আছে। একটা হচ্ছে আমরা যেটা বলি পুনর্বূরক, রিডিস্ট্রিবিউশন। আমরা সরকারের ফিসকাল মেজার্স একটা উদ্দেশ্য হচ্ছে রিডিস্ট্রিবিউট টু ইনকাম ফ্রম রিচ টু পোর, যাতে বৈষম্যটা কমে। আরেকটি হচ্ছে কাঠামোগত বিষয়গুলো খালি রিডিস্ট্রিবিউট করলে হবে না, এটা সাময়িক একটা মেজার্স। একজন গরিব, তাকে কিছু টাকা দিলাম, সাহায্য করলাম, তার কিন্তু খাদ্য সাহায্য দিলাম, সে একটু পাইল। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এই মানুষকে উন্নয়নের মূল ধারায় আনতে পারছে কিনা, মানুষকে অপরচুনিটি, যেটা অমর্ত্য সেনের যে তার ক্যাপাবিলিটি বাড়ছে কিনা, তার অপরচুনিটিগুলো বাড়ছে কিনা, আয় বৈষম্য কমছে কিনা, শিক্ষা, স্বাস্থ্য সমস্তগুলো মানসম্মতভাবে হচ্ছে কিনা, কর্মসংস্থা হচ্ছে কিনা, বেকারত্ব কমছে কিনা, এই বড় ব্যাপারগুলো আমরা দেখি যখন এই অন্তর্বর্তীমূলক অর্থনীতির আঙ্গিকে। আমরা যদি এবার এই যে তিনটা কাঠামো আমরা দেখলাম, গণতান্ত্রিক অর্থনীতি, মানবিক অর্থনীতি এবং অন্তর্বর্তীমূলক অর্থনীতি, যেটা এই বাজেটের মূল থিম, এই থিম আর আলোকে যদি আমরা এবার বাজেটটা একটু পর্যালোচনা করি, অল্প আমি সংক্ষেপে শেষ করবো, অল্প অল্প একটু দেখি, তাহলে আমরা দেখতে পারবো তাদের যে মূল যে থিম, এই থিমের সাথে তারা কতদূর আছে কতদূর নাই, এই ব্যাপারটা সেটাই দেখা, সেটাই আলোচনা করা। তো আমরা যদি বাজেটেরকে এই তিনটা দৃষ্টিকোণ থেকে বিচার করি, প্রথমেই দেখা যায় গণতান্ত্রিক অর্থনীতির যে সূচক, গণতান্ত্রিক অর্থনীতির সূচক যেটা হচ্ছে যে আমি যদি বাজেটকে গণতান্ত্রিক বলি, তাহলে দেখতে হবে এই যে বাজেট যারা প্রণয়ন করলো, বাজেট যে প্রক্রিয়া তৈরি হলো, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু বাস্তবায়িত হলো, সেখানে সেই প্রসেসটা কতটুকু বাস্তব, কতটা গণতান্ত্রিক। আমরা যদি দেখি বাংলাদেশের যে বাজেট প্রণয়ন হয়, প্রণয়ন, বাস্তবায়ন, ইভেন অনুমোদন, এই হোল প্রক্রিয়াটা যদি আমরা খেয়াল করি, দেখেন, তাহলে এটা বেড়ে আমলাতান্ত্রিক এবং একদম কঠোর একটা প্রশাসনিক কাঠামোর ভিতর দেওয়া হবে। এখানে সাধারণ জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ নাই। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে বলছি, আমি একজন প্রাক্তন গ্রুপের, আমি বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছি, এর সাথে জড়িত ছিলাম। সেখানে দেখা যায় বাজেট যারা তৈরি করে, এরা মন্ত্রণালয়ের একেবারে নিম্ন লেভেলের কয়েকজন কর্মকর্তা, সহকারী সচিব, ডেপুটি সেক্রেটারি, এই লেভেলের মিলে কয়েকজন, তারা বেসিক্যালি ইটস এ জব অফ এরিথমেটিক। কারণ বাজেটের প্রতি বছরই মার্চ মাসে যে বাজেটের প্রতি মন্ত্রণালয় একটা চিঠি চান মিনিস্টার ফাইন্যান্স ডিভিশন থেকে, যে আপনার গত বছরের বাজেট কি ছিল, কতটুকু বাস্তবায়ন হয়েছে, এবং এইবারের জন্য আপনি কি কতটুকু বেশি চান, আপনি 5 to 10% বেশি বাড়াতে পারবেন না। দিস ইজ সো এই ছকটা নিয়ে তখন তারা যোগ বিয়োগ মাইনাস করে কয়েকজন জুনিয়র অফিসার করে দেয়, আলটিমেটলি শেষ পর্যন্ত এইগুলি চলে আসে মিনিস্টার ফাইন্যান্স তার কম্পিউটারে নিয়ে যোগ বিয়োগ করে আসলে একটা বাজেট ফিগার দাঁড় করা। আপনি এই প্রসেসে জনগণের অংশগ্রহণের কোনো প্রক্রিয়া আছে বলে আমার জানা নেই। আপনারা দেখেন, আমরা দেখি এই বাজেটের আগে বিভিন্ন চেম্বার অফ কমার্স, বিভিন্ন কিছু গোষ্ঠী
অর্থমন্ত্রীর কাছে যায় আমরা এইটার দাম বাড়ি, এই ট্যাক্স কমান, এটা বাড়ান, এটার তো রিফ্লেকশন বাজেটে কতটুকু হয়, খুবই অল্প হয়। অর্থমন্ত্রী শোনেন, কিন্তু আলটিমেটলি ওই যে নাম্বার প্লে যারা করেন, ওনারা যেটা করে, দ্যাট ইজ দ্য মোস্টলি গোজ টু দ্য পার্লামেন্ট। সো আমরা যদি বাজেটের প্রণয়নের যে প্রক্রিয়া আমরা যা বাংলাদেশে যেটা চলে আসছে, এর সাথে জনগণের অংশগ্রহণের কোনো জায়গায় কোনো সুযোগ আছে? কিছু নাই। আমরা অনেক সময় খুব টেলিভিশন টক শোতে কথা বলি, পত্রিকায় লিখি, হার্ডলি ইট গোজ এনিওয়্যার ইন দ্য প্রসেস, নাথিং, হার্ডলি এনি গোজ। হ্যাঁ, কাজেই আমাদের দেশের বাজেট প্রক্রিয়া পুরোটাই আমলাতিক তান্ত্রিক, এখানে জনগণের সুযোগ সীমিত বা নাই বললেই চলে। এখন আমরা যদি দেখি বাজেটের স্ট্রাকচারের দিক থেকে, বাংলাদেশে আমাদের বাজেটের স্ট্রাকচার, আমরা যদি বাজেটকে গণতান্ত্রিক করতে হয়, তাহলে বাজেটকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, তাই না? বাজেটকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। বাংলাদেশের বাজেট এগেন ইজ হাইলি সেন্ট্রালাইজ। আমাদের দেশে 93% বাজেট ইমপ্লিমেন্ট করে আমাদের এই সচিবালয় থেকে, 93% সেন্ট্রাল গভর্নমেন্ট। Only 7% budget goes to the local government institution, union council, পৌরসভা, জেলা পরিষদ, municipal, all 7%. National budgeted 7% only goes local government institution. 93% is by center. So আমরা যদি দেখি যে বাজেটকে ডিসেন্ট্রালাইজেশন, এটি হাইলি সেন্ট্রালাইজ বাজেট, কাজে এটা এই গণতান্ত্রিক এই ক্রাইটেরিয়াতে এটা মোটেও গণতান্ত্রিক না। এখন দেখা যায় আমাদের যে এই বাজেটের ফিসকাল মেজারগুলো কি, এবং এই ফিসকাল মেজারটা কতগুলো গণতান্ত্রিক। প্রথমে দেখা যাক আমাদের ট্যাক্স স্ট্রাকচার, যেটা গভর্নমেন্টের যে ইনকাম যে গভর্নমেন্ট করে ট্যাক্সের মাধ্যমে, এই ট্যাক্স স্ট্রাকচারটা যদি আমরা দেখি, আমরা বুঝতে পারবো যে বাজেটটা কতটা গণতান্ত্রিক। অর্থনৈতিক গণতন্ত্রের জন্য দরকার এই ট্যাক্স স্ট্রাকচারকে প্রগ্রেসিভ করা, তাই না? ট্যাক্স স্ট্রাকচার প্রগ্রেসিভ হতে পারে, রিগ্রেসিভ হতে পারে। যদি প্রগ্রেসিভ হয়, এটা একটু আয়কে ডিস্ট্রিবিউট করে গরিব, মানে উদ্দেশ্য হচ্ছে প্রগ্রেসিভ ট্যাক্সের, যে যারা ধনী তাদের কাছে ইনকামের একটা অংশ নিয়ে দরিদ্র যাওয়া, এটা হচ্ছে প্রগ্রেসিভ ট্যাক্স। বাংলাদেশের যদি আপনি ট্যাক্স স্ট্রাকচারটা দেখেন, এটা প্রথম যে দেখলে মনে হবে যে এটা বোধহয় প্রগ্রেসিভ ট্যাক্স। আমাদের কি প্রথম 10%, 20% দেয়, বাট ইট ইজ এক্সট্রিমলি রিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার বাংলাদেশে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের ট্যাক্সের ম্যাক্সিমাম 70% আসে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে একটা রিগ্রেসিভ ট্যাক্স, নিবর্তনমূলক ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সটা কিভাবে আসে, এবং এই ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমাদের এইবারের বাজেটও দেখা গেছে এর রাজস্ব যে আয় হবে, এর 72-73% আসবে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে, অনলি 32-33% আসবে ডাইরেক্ট ট্যাক্স থেকে। তো আপনি তো ডাইরেক্ট ট্যাক্সটুকু বাদ দেন, 73% হচ্ছে আমার নিবর্তনমূলক রিগ্রেসিভ ট্যাক্স। এবং এই 70 ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কেবলমাত্র ভ্যাট এবং কাস্টম ডিউটি থেকে আসে 65%। ভ্যাট এবং কাস্টম ডিউটি কন্ট্রিবিউশন আমাদের রাজস্ব আয়ের এনবিআর এর 65%। এবং ভ্যাট হচ্ছে একটা পরোক্ষ কর, এটা করটা হচ্ছে আমার কনজামশন উপর, আমার আয়ের উপর না। এবং এটা সমস্যা হচ্ছে এই পরোক্ষ করগুলো বা এই যে এই আমার ভোগের উপর যে কর, এই করটা খুবই নিবর্তনমূলক, রিগ্রেসিভ এই জন্য যে এটা নিম্ন আয়ের লোকজনের উপর অনেক বেশি প্রভাব ফেলে, নেগেটিভ প্রভাব ফেলে কম্পারেটিভলি উচ্চ আয়ের তুলনায়। কারণ আমরা যারা নিম্ন আয়ের লোকজন আছি, আমাদের ইনকামের বড় একটা অংশ কিন্তু আমরা করি, আমাদের কনজামশন এক্সপেন্ডিচার করি, তাই না? ইভেন যারা গরিব মানুষ আছে, একজন রিক্সাওয়ালা, তার দিনের 80-85% সে কনজামশন করে, ইভেন তার খাদ্য চলে যায় 60-65-70% পর্যন্ত আমাদের বাজেটে। কিন্তু একজন ধনী লোক যার ইনকাম প্রচুর, তার কনজামশন বাজেট পার্সেন্টেজলি ইজ ভেরি লো। যার ফলে যে এই যে প্রভাবটা ইনডাইরেক্ট ট্যাক্সের বা ভ্যাটের বা যা বলছি, এইটার প্রভাবটা এই গরিব লোকের উপর বেশি পড়ে, স্বাভাবিকভাবে নিম্ন আয়ের লোকের বেশি পড়ে, কারণ তাদের